আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু করতেছি। তো আমরা যে বইটা ফলো করব সেটা হচ্ছে গিয়ে ডাটাবেস সিস্টেম কনসেপ্টস বলে একটা বই আছে। এটা অনেক জায়গাতেই পড়ানো হয়। তো আমরা মূলত এই বইয়ের স্লাইড যেগুলো দেওয়া আছে, তো এই বই যারা লিখছেন তারাই আসলে এটা স্লাইডটাও দিয়ে রাখছে। এটা অনলাইনে স্লাইডগুলো অ্যাভেলেবেল আছে। তো মূলত আমরা ওই স্লাইড থেকে আমাদের বেশ কিছু পড়াশোনা আমরা এখান থেকেই করব। হ্যাঁ, তো এখানে দেখো যে দেওয়া আছে, দেখো যে 7th এডিশন, 7 নম্বর এডিশন ডাটাবেস সিস্টেম কনসেপ্টস। এই যে আব্রাহাম সিলভার চেয়ার্স, তারপর হচ্ছে হেনরি এফ ফর্ড, তারপর সুদর্শন, এই বইটা যেটা আছে। তো এই বইটাই আমরা মূলত অনেকখানি সিলেবাসে আমাদের অনেকখানি এই বই থেকে আমরা পড়বো। অন্যান্য জায়গা থেকেও দেখবো, বাট বেশিরভাগ অংশই আমরা এই বইটাকে ফলো করব। তো এই বইয়ে যেটা আমরা যদি ইয়েতে যাই, অনলাইনে জাস্ট যদি লিখি যে ডিবি বুক লিখলেই তাইলে এখানে ধরো যে চলে আসবে ডাটাবেস সিস্টেম কনসেপ্টস। এখানে চলে আসলে এই যে ধরো স্লাইডগুলো সবে যে বইটা বোধহয় এখানে সরাসরি দেওয়া নেই, বইটা দিয়ে দিব, আমার কাছে পিডিএফ আছে। আর এখানে গেলে তোমরা যে সরাসরি স্লাইডগুলো পেয়ে যাবা। তো এই স্লাইডগুলাই মূলত আমরা দেখবো আমাদের অনেকগুলা চ্যাপ্টারে, বেশিরভাগ চ্যাপ্টারেই আর কি আমরা স্লাইডগুলো দেখবো। তো স্লাইডগুলো আমার কাছে ডাউনলোড করা আছে, তোমরাও ডাউনলোড করে দিতে পারো, আমিও অসুবিধা আপলোড করে দিব তোমাদের ক্লাসরুমে, সমস্যা নেই। ক্লাসরুম খুলে ফেলবো। এখানে আজকে আমরা ইন্ট্রোডাকশন পড়া শুরু করি। সো এটা হচ্ছে এটা কাজে এখানে যে স্লাইড যেটা দেখতে পাচ্ছ, খুব বেশি হলে আমি হয়তো একটু সামান্য কালার করছি বা একটু মডিফিকেশন করছি, কিন্তু মূল জিনিস সেটা অলরেডি ইন্টারনেটে দেওয়া আছে। এটা ওই এই ওয়েবসাইটে ডিবি বুকের যে ওয়েবসাইট যেটা আছে dbbook.com, এখানে মধ্যে এখানে দিয়ে দেওয়া আছে। ওকে, তো আমরা আজকে পড়া শুরু করি। এখানে এটা আছে। ওকে, তো আমরা যদি প্রথম স্লাইডটা দেখি, চ্যাপ্টার 1, প্রতিটা চ্যাপ্টারের শুরুতেই বলা আছে ইন্ট্রোডাকশন, চ্যাপ্টারের নাম, ডাটাবেস সিস্টেম কনসেপ্ট 7th এডিশন দেওয়া আছে। কপিরাইট হচ্ছে সিলভার চেয়ার স্কট সুদর্শন দেওয়া আছে, এই যে dbbook.com এবং আরো বলা আছে। আচ্ছা, তো এখানে প্রতিটা চ্যাপ্টারের শুরুতেই যেটা বলে দেওয়া আছে, আউটলাইন গুলা বলে দেওয়া আছে। কোন কোন, অর্থাৎ এই পুরা স্লাইডটা কোন কোন টপিকস এর উপর ভিত্তি করে পড়ানো হবে সেই পয়েন্টগুলো এখানে বলে দেওয়া আছে। তো এটা আমাদের এখানে যে পয়েন্টগুলো আমরা পড়বো। তো ইন্ট্রোডাকশন যেটা হচ্ছে গিয়ে জাস্ট একটা ওভারঅল ভিউ দিবে আর কি, যে আমরা যে সাবজেক্টটা পড়তে যাচ্ছি তার একটা ওভারঅল ভিউ দিবে পুরো ডিটেইলসটা, পরে আমরা অন্যান্য চ্যাপ্টারে দেখব। আচ্ছা, এখন আমাদের এখানে দেখো ডেটাবেস সিস্টেমস। ওকে, তো ডেটাবেস সিস্টেম তো বলছে ডিবিএমএস। ডিবিএমএস মানেই হচ্ছে গিয়ে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবি হচ্ছে গিয়ে ডাটাবেস বুঝায়, ডাটা বেস ডাটাবেস, ডিবি মানেই ডাটাবেস, আর এমএস মানে হচ্ছে কি ম্যানেজমেন্ট। শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, Yes, sir. Yes. ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস কন্টেইনস ইনফরমেশন। তার মানে ডিবিএমএস কি করে, কিছু ইনফরমেশন রাখে, কন্টেইন করে ইনফরমেশন। ইনফরমেশন মানে কি, প্রসেস ডাটা বা মিনিংফুল যে ডাটাগুলো আছে, অর্থাৎ ডাটাবেস কিছু ডাটা রাখে। অ্যাবাউট কার ডাটা রাখে, অ্যাবাউট এ পার্টিকুলার এন্টারপ্রাইজ, কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট এন্টারপ্রাইজের ডাটা রাখে। এন্টারপ্রাইজ মানে কি, এন্টারপ্রাইজকে তুমি অর্গানাইজেশন হিসেবে চিন্তা করতে পারো, কোম্পানি হিসেবে চিন্তা করতে পারো। এখানে যেটা ওরা লিখছে যে এন্টারপ্রাইজ, এই এন্টারপ্রাইজ মানেই হচ্ছে গিয়ে তোমার কি কোম্পানি, অথবা কি বলতে পারো অর্গানাইজেশন। তাহলে কোনো একটা পার্টিকুলার এন্টারপ্রাইজের ডেটাগুলোকে রাখে। পার্টিকুলার আমরা কেন বলতেছি, কারণ হচ্ছে গিয়ে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির হইতে হবে। যদি আমরা বলি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এনএসইউ, এটা একটা পার্টিকুলার অর্গানাইজেশন, তাইলে নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ডেটাগুলো আছে বা মিনিংফুল ইনফরমেশনগুলো আছে সেগুলা রাখাটাই হচ্ছে গিয়ে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। সো ইনফরমেশন কন্টেইন করে কার, কোনো একটা পার্টিকুলার এন্টারপ্রাইজ। পার্টিকুলার কি হইতে পারে, আমরা বলতে পারি হচ্ছে গিয়ে
কি বলে, ইউএস বাংলা এয়ারলাইন্স। এটা একটা কি পার্টিকুলার এন্টারপ্রাইজ। আমরা কি বলতে পারি, এ বি ব্যাংক, এটা একটা কি পার্টিকুলার এন্টারপ্রাইজ। কোনো একটা পার্টিকুলার এন্টারপ্রাইজের কি রাখবে, ইনফরমেশন গুলো রাখবে। কে রাখবে? এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটাকে রাখবে, কন্টেন্ট করবে, থাকবে তার মধ্যে। এবং এটার তিনটা বৈশিষ্ট্য বলতেছে। প্রথম বৈশিষ্ট্য যেটা বলছে, কালেকশন অফ ইন্টার রিলেটেড ডাটা। ইন্টার রিলেটেড বললাম কেন, যে ডেটাগুলা রাখবে, যে ইনফরমেশন গুলা রাখবে, সেই ইনফরমেশন গুলা প্রত্যেকটা ডাটা আরেকটা ডাটার সাথে এক ধরনের রিলেশন আছে, আইদার ডাইরেক্ট রিলেশন আছে অথবা ইনডাইরেক্ট রিলেশন আছে, বাট প্রতিটা ডাটার সাথে আরেকটা ডাটার এক ধরনের রিলেশন আছে, সম্পর্ক আছে। সো সেই কারণে এই ডাটাগুলোকে আমরা কি বলতেছি, ইন্টার রিলেটেড ডাটা। এবং আমরা যে আসলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে কোর্সটা পড়তেছি, এটা বেসিক্যালি RDBMS। আর মানে হচ্ছে কি রিলেশনাল, DBMS মানে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমরা আসলে আমাদের এই কোর্সটাতে পড়বো। আসলে অনেক রকমেরই ডাটাবেস হইতে পারে। ওকে, রিলেশনাল ডাটাবেস হইতে পারে, অথবা আমাদের এখানে ব্লকচেন সেটাও এক ধরনের ডাটাবেস, অথবা XML সেটাও তো আমাদের এক ধরনের ডাটা রাখার একটা ওয়ে, ঠিক আছে। মঙ্গোডিবি সেটাও এক ধরনের আমাদের ডাটাবেস। বিভিন্ন রকমের ডাটাবেস সিস্টেম আছে, বাট আমরা যে সাবজেক্টটা বা যে কোর্সটা পড়তেছি এটাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়াই রিলেশনাল? রিলেশনাল এই কারণে বলি যে ডাটাগুলোর সাথে, প্রত্যেকটা ডাটার আরেকটা ডাটার সাথে এক ধরনের রিলেশন আছে। সো ডাটাগুলো হচ্ছে কি ইন্টার রিলেটেড। সো এখানে বলা হয়েছে কালেকশন অফ ইন্টার রিলেটেড ডাটা। পরের পয়েন্টে বলছে সেট অফ প্রোগ্রামস টু অ্যাক্সেস দ্য ডাটা। তার মানে আমাদের একটা সেট অফ প্রোগ্রামস থাকবে, যেই প্রোগ্রামের সাহায্যে আমি ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবো। তার মানে এই সেট অফ প্রোগ্রামসটা আসলে আমরা বলতে কি বোঝাচ্ছি, তার মানে এই যে আমি বললাম যে সেট অফ প্রোগ্রামস, এই সেট অফ প্রোগ্রামস মানে হচ্ছে গিয়ে আমার MySQL, এটা এক ধরনের প্রোগ্রাম যার মাধ্যমে ডাটাকে আমি অ্যাক্সেস করতে পারি। মাইক্রোসফট SQL সার্ভার, এটা এক ধরনের প্রোগ্রাম যার মাধ্যমে আমি ডাটাটাকে অ্যাক্সেস করতে পারি। অথবা বললাম ওরাকেল, এটা এক ধরনের প্রোগ্রাম যার মাধ্যমে আমি কি করতে পারি, ডেটাবেসকে। এরকম বিভিন্ন রকমের সেট অফ প্রোগ্রামস আছে, এটার মাধ্যমে আমি ডাটাটাকে অ্যাক্সেস করতে পারি। সো ডেটা আমি অ্যাক্সেস করতে পারি। ডেটা অ্যাক্সেস মানে কি, তার মানে যদি আমি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি, এক সময় তোমরা স্টুডেন্টরা ছিল না, তো যখন স্টুডেন্টরা ছিল না তখন তো তাদের ডাটা ছিল না। স্টুডেন্টরা যখন আসলো তাদের নাম, ঠিকানা, এসএসসি এইচএসসি রেজাল্ট বা অন্যান্য যে আনুষঙ্গিক যে ইনফরমেশন গুলো রাখা হলো, তাহলে ডেটা ছিল না, ডেটা আমার আসে, তৈরি হয়। তো ওই ডাটাটাকে আমার ডেটাবেসের মধ্যে রাখতে হয়, ঢোকাতে হয়, এটা হচ্ছে গিয়ে ইনসার্ট করা। সো এটা এক ধরনের ডাটা অ্যাক্সেস। তারপর যখন তোমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে, তোমরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবা, তখন আবার কি হবে, তখন কিন্তু তোমাদের হয়তো অনেক ডাটা রাখার প্রয়োজন থাকবে না, তখন আমার ডাটাগুলোকে সরাই দিতে হবে সিস্টেম থেকে। তখন সেই ঘটনাটাকে আমরা কি বলি, ডিলিট বলি। ওকে, তাহলে আমার ডাটাটাকে আমি ফেলে দিলাম। অথবা এমন হলো যে তোমার প্রতি সেমিস্টারে সিজিপিএ বা জিপিএ চেঞ্জ হচ্ছে, তার মানে কি, ডাটার মধ্যে একটা পরিবর্তন আসতেছে এভরি সেমিস্টারের মধ্যে। তার মানে ডাটাবেসে ডাটাটার মধ্যে এক ধরনের আমার কি আনতেছে, পরিবর্তন আনতেছে, চেঞ্জ আনতেছে, এটা হচ্ছে আপডেট। আবার আমার যখন প্রয়োজন আমি স্টুডেন্টের ডাটাটাকে বিভিন্ন ওয়েতে দেখতে পারি, তখন আমি কি ইউজ করি, সিলেক্ট। ওকে, তো এই যে আমি বললাম ডাটাটাকে বিভিন্ন ভাবে দেখা, ডাটা ছিল না ডাটাটাকে ঢুকানো, প্রয়োজন হলে সেই ডাটাটাকে ডিলিট করে দেওয়া, ডাটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন হলে সবই হচ্ছে কি অ্যাক্সেসের মধ্যে পড়ে। সো এই সেট অফ প্রোগ্রামস এর মাধ্যমে আমি আমার ডাটাটাকে অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ ডাটাকে ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি, সিলেক্ট করে দেখতে পারি। ওকে, সেখানে বলছে সেট অফ প্রোগ্রামস টু অ্যাক্সেস দ্য ডাটা। এবং এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই সেট অফ প্রোগ্রামস গুলা আমাকে কি প্রোভাইড করে, একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে। এবং এই এনভায়রনমেন্টটা কি, একই সাথে কনভেনিয়েন্ট এবং এফিশিয়েন্ট টু ইউজ।
তার মানে হচ্ছে গিয়ে এই যে ইন্টার রিলেটেড যে ডাটাটা আছে সেই ডাটার মধ্যে যে পরিমাণ আমাদের কাজ করতে হবে সেই কাজটা করার জন্য এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা এফিশিয়েন্ট, এবং যে কাজটা করবে তার জন্য এই কাজটা করাটা কি কনভিনিয়েন্ট। ওকে, তার মানে এই যে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আমরা বললাম, যে সেট অফ প্রোগ্রামসের কথা বললাম, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো আছে MySQL, তারপর মাইক্রোসফট এসকিউএল সার্ভার বা ওরাকেল, এগুলা কি, এগুলোর সাহায্যে আমরা এফিশিয়েন্ট পেতে এবং যে এটাকে রাখতেছে সে কনভিনিয়েন্ট ভাবে কি করতে পারে, ডেটাটাকে ইউজ করতে পারে। ওকে, তিনটা পয়েন্ট মোটামুটি বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, এখন দেখো পরের ইয়াতে চলে যাই। Database systems are used to manage collection of data that are highly valuable. আচ্ছা, তার মানে প্রথম একটা যে পয়েন্টটা বলছে যে database systems used to manage collection of data, ডাটাগুলোকে ম্যানেজ করে যেটা কিনা হাইলি ভ্যালুয়েবল। কেন হাইলি ভ্যালুয়েবল? প্রতিটা অর্গানাইজেশনের জন্য তার ডাটা তার কাছে হাইলি ভ্যালুয়েবল। তোমাদের ইউনিভার্সিটির জন্য যদি চিন্তা করি, যদি কোনো কারণে স্টুডেন্টের সিজিপি এর ইনফরমেশন হারায় যায় সিস্টেম থেকে, তাহলে পরের দিনই সবাই কি দাবি করবে, যে সবাই পরের দিন সাথে সাথে সবাই বলবে আমি এ প্লাস ছিলাম বা আমার সবগুলা কোর্স আমি এ পাইছিলাম। যদি তোমরা জানতে পারো যে তোমাদের পুরনো অর্থের সিস্টেম থেকে বা তোমাদের ইউনিভার্সিটির সিস্টেম থেকে সবগুলা ডাটা কি হয়ে গেছে, কোনোভাবে যদি ধরো মুছে গেছে, এটা যদি আমরা জানতে পারি, তাহলে কি হবে, প্রতিটা স্টুডেন্টই বলবে আমার তো এ প্লাস ছিল। আমি যদি জানতে পারি আমার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কোনো কারণে ডাটাবেস কলাপস করছে, তাহলে আমি কি বলবো, আমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ছিল। তার মানে কি প্রতিটা অর্গানাইজেশনের জন্য তার ডাটা তার কাছে যেরকম সেন্সিটিভ এবং কনফিডেন্সিয়াল এবং এটা তার কাছে হাইলি ভ্যালুয়েবল। ওকে, রিলেটিভলি লার্জ, এটা তো বোঝাই যাচ্ছে। যদি আমরা চিন্তা করি একটা মোবাইল কোম্পানিতে হাজার হাজার ক্লায়েন্ট আছে, তাদের হাজার হাজার ক্লায়েন্টের ইনফরমেশন রাখা লাগতেছে, ব্যাংকে হাজার হাজার কাস্টমার আছে, তাদের ইনফরমেশন রাখা, সো এটা রিলেটিভলি লার্জ। এবং 3 নাম্বার পয়েন্ট যেটা বলছে accessed by কি বলছে, মাল্টিপল ইউজার্স এন্ড অ্যাপ্লিকেশন often at the same time। তার মানে এই ডাটাবেস যেটা আছে, এই ডাটাবেসকে কি অ্যাক্সেস করতেছে, ইউজার অথবা অ্যাপ্লিকেশন, এরা অ্যাক্সেস করতেছে এবং একই সময়। জাস্ট আমরা এভাবে চিন্তা করতে পারি, যখন রেজিস্ট্রেশন করার সময় আসে তখন স্টুডেন্টরা কি করে, সবাই মিলে একসাথে কোর্স রেজিস্ট্রেশন করতে চায়, অথবা যদি কোনো রেজাল্ট দেখার দরকার পড়ে, রেজাল্ট পাবলিশ হচ্ছে, রেজাল্ট দেখতে চায়, সবাই মিলে একসাথে দেখতে চায়। তার মানে কি ডাটাবেসের একটা যে ডাটাগুলো আছে সবাই মিলে একই সাথে দেখার চেষ্টা করতেছে, সেজন্য বলছে অফেন এট দ্য সেম টাইম। ইউজার্স আর অ্যাপ্লিকেশন কি, এই মুহূর্তে আমরা যারা আসলে এই সাবজেক্টটা পড়ব, আমরা সবাই আসলে কি করব, এক ধরনের ইউজার, যারা কিনা আসলে আমরা ওই MySQL এসকিউএল সার্ভার অথবা ওরাকেলকে আমরা ইউজ করব। এটা হচ্ছে কি আমরা যখন সরাসরি এটা কি বলে ওটার নাম, ডেটাবেসটাকে ইউজ করতেছি। ওকে, এটা আমরা সরাসরি ইউজ করতেছি। এখন তোমরা যখন এখানে কোড করবা MySQL এ বা এসকিউএল সার্ভারে, যেটাতেই তুমি যখন কোড করবা তখন কিন্তু তুমি সরাসরি এটাকে ইউজ করতেছো, তুমি এটা ডাইরেক্ট ইউজার। বাট রিয়েল লাইফ সিনারিওতে যেটা যখন হয়, যখন আমরা এটাকে একটা রিয়েল লাইফ সিনারিওতে ইউজ করি, চিন্তা করব, তখন আমি আসলে যখন ডেটাবেসটাকে ইউজ করব, তখন কিন্তু আসলে আমি কিন্তু কি বলে সরাসরি তাদের ডাটাবেসটা কিন্তু অ্যাক্সেস করতেছি না। ওকে, তো এখানে ধরো এই যে ধরো হচ্ছে ভূমি উন্নয়ন করা, ধরো আমি ট্যাক্স দিব, তাহলে আমি যে ট্যাক্স দিব ওদের সিস্টেমে, যখন আমি এখানে সিস্টেমটা দিয়ে লগ ইন যখন আমি করব, তখন আসলে কি করতেছে, আমি একটা আমার মোবাইল নাম্বার দিচ্ছি, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, তাহলে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড নিশ্চয়ই কোথাও স্টোর করা আছে ডেটাবেসের কোনো একটা জায়গায়, কোনো একটা টেবিলে, কোনো জায়গাতে এই যে ইনফরমেশনটা স্টোর করা আছে, ম্যাচ করে দেখবে যে হ্যাঁ আমি যে মোবাইল নাম্বারটা দিচ্ছি আর আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি এটা ম্যাচ করতেছে কিনা। ম্যাচ করলে আমাকে ফার্দার কাজ করার সুযোগ দিবে। তার মানে এটা একটা অ্যাপ্লিকেশন, এই যে এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। এই ওয়েব অ্যাপ্লিকেশনটা কি করতেছে, আমার যে ভূমি উন্নয়ন করের যে ডাটাবেসটা আছে সেটাকে অ্যাক্সেস করতেছে। আমি কিন্তু ওখানে সরাসরি কিন্তু কোনো কোডিং বা সরাসরি কিন্তু এটাকে আমি অ্যাক্সেস করতেছি না, আমি ডেটাবেসের ডাটাটাকে অ্যাক্সেস করতেছি, বাট কিসের মাধ্যমে, একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে।
বা যে কোনো ইউনিভার্সিটিতেও যখন আমরা রেজাল্ট দেখি অর রেজিস্ট্রেশন করি বা যে কাজই করি না কেন, আমরা কিন্তু সেই ইউনিভার্সিটির ডাটাবেসটাকে সরাসরি অ্যাক্সেস করি না। ঠিক এরকম একটা আমার কাছে প্ল্যাটফর্ম দিয়ে দেয়, তাই না? আমাকে কি ধরে বলে, এরকম একটা প্ল্যাটফর্ম দিয়ে দেয়। এই প্ল্যাটফর্মে আমরা কি করি, ধরো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমরা কি করব, আমার একটা ইউজার নেম দিব, একটা পাসওয়ার্ড দিব, লগ ইন করে মেবি আমার রেজাল্ট দেখবো বা রেজিস্ট্রেশন করবো, হোয়াট এভার উই ডু। ডেটাবেসটাকে অ্যাক্সেস করতেছি বাট নট ডাইরেক্টলি। এখানে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি ডাটাবেসটাকে অ্যাক্সেস করছি, একটা অ্যাপ্লিকেশন লাগবে। সেজন্যই বলতেছে যে আইদার সরাসরি ইউজার অথবা অ্যাপ্লিকেশন, এবং সবাই সেম টাইমে করতে পারে। বা যেটা হয় যখন কোনো একটা কাজ হয়, ধরো ব্যাংকে কেউ একই সাথে ডাটা ঢুকাচ্ছে, কেউ একই সাথে ডাটা ডিপোজিট দিতেছে, তাই না? সবাই মিলে একই সাথে ওটাকে ইউজ করতেছো। আচ্ছা, এই যে পরের পয়েন্টটা যেটা বলছে, বুঝছো না তিনটা পয়েন্ট? Yes, sir. পরের পয়েন্ট যেটা বলছে, a modern database system is a complex software system whose task is to manage large complex collection of data. তার মানে হচ্ছে গিয়ে ডাটাবেস সিস্টেম বেসিক্যালি ওই যে কমপ্লেক্স সফটওয়্যার সিস্টেম, কিন্তু আসলে এটার সাথে এত কিছু জড়িত। একটা মোবাইল কোম্পানির সিস্টেম চিন্তা করো বা যে কোনো সিস্টেমে চিন্তা করি, এটার সাথে অনেক কিছু জড়িত। সেজন্যই বলছে কমপ্লেক্স সফটওয়্যার সিস্টেম, যার কাজ হচ্ছে কি এটাকে ম্যানেজ করা। আর লাস্টের পয়েন্ট বলছে ডাটাবেস টাচ অল এক্সপার্টস অফ আওয়ার লাইফ। আসলেই তাই। যখনই আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠতেছি, মোবাইল ধরতেছি, মোবাইল ফোন ইউজ করতেছি, তার মানে কি এখানে মোবাইল ফোন ইউজ করা মানে কি আমার সমস্ত ডাটাগুলো কোথায় চলে যাচ্ছে, যে কাজই করি না কেন, তাই না? এই যে কোনো ক্রাইম পেট্রোল বা এই জাতীয় কোনো ক্রাইম ইয়াতে দেখো কিভাবে চোরকে ইয়া করে, যে তার মোবাইল কোথায় কোথায় গেছে ট্র্যাক করে। তার মানে কি করে ট্র্যাক করে, তার মানে আমার মোবাইল কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে প্রতিটা ইনফরমেশন আমার সাথে যাচ্ছে। ইউনিভার্সিটির মধ্যে আমি প্রবেশ করতেছি, আমি একটা ফিঙ্গারপ্রিন্ট বা কার্ড পাঞ্চ করে ঢুকতেছি, তার মানে আমি কখন বিশ্ববিদ্যালয়ে ঢুকতেছি, কখন বিশ্ববিদ্যালয় থেকে পার হয়ে যাচ্ছি, আমার কার্ড আর কেউ ইউজ করতেছে কিনা। তো সবগুলোই আসলে কি হচ্ছে বলো, এই করতে থাকতেছে। আমরা ক্রেডিট কার্ডে কেনাকাটা করতেছি, তখন আমাদের কি থাকতেছে, আমাদের ইনফরমেশন গুলো চলে যাচ্ছে। তার মানে আমাদের এখন সমস্ত মডার্ন যে সিস্টেম গুলো আছে, সেই মডার্ন সিস্টেমে আসলে সবগুলোই কি হচ্ছে, আমি আমার ইনফরমেশন কোথাও না কোথাও কি করতেছি বলো, রেখে দিচ্ছি। তো সেটাই বলছে যে লাস্টের পয়েন্টে ওটাই বলছে। আচ্ছা আচ্ছা, এখন ডাটাবেস অ্যাপ্লিকেশন এক্সাম্পল, তাহলে ডাটাবেস কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে। আসলে এটা সব জায়গাতেই ব্যবহৃত হতে পারে। এন্টারপ্রাইজ ইনফরমেশন, কাস্টমার, প্রোডাক্ট পারচেস, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স, অর্থাৎ এই রিলেটেড কাজে অবশ্যই তাদের ডাটাগুলো রাখা লাগবে। ম্যানুফ্যাকচারিং, যদি কোনো সিমেন্ট কোম্পানির কথা চিন্তা করো বা যে কোনো ম্যানুফ্যাকচারের কথা চিন্তা করো, তাদের ইনফরমেশনগুলো স্টোর করা লাগবে। ব্যাংকিং এর ক্ষেত্রে লাগবে। ইউনিভার্সিটির ক্ষেত্রে তো তোমরাই সবচেয়ে বড় এক্সাম্পল, তাই না? তোমাদের রেজিস্ট্রেশন করা, গ্রেড ইয়া করা, গ্রেড ইনপুট দেওয়া, সবগুলোতে কি লাগবে বলো, ডেটাবেস আমাদের লাগবে। এয়ারলাইন্সে লাগবে, টেলিকমিউনিকেশন লাগবে, কোনো ওয়েব বেস অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে সিস্টেমই, অর্থাৎ যে কোনো একটা মডার্ন সফটওয়্যার সিস্টেমে যদি আমি চিন্তা করি, তার জন্যই আসলে কি লাগবে বলো, ডেটাবেস সিস্টেম লাগবে। বুঝা গেছে? বুঝছো না? আচ্ছা জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন দেখো এখানে একটা আমরা পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে পারপাস অফ ডাটাবেস সিস্টেমস। ওকে, আর আমি একটু লাল পাশে আরেকটা লেখা আছে, drawbacks of using file system to store the data। আচ্ছা, তো তোমাদের 7 নম্বর এডিশনে এই কথাটাই লেখা আছে। 7 নম্বর এডিশনে এটা ডাউনলোড করো, এটাই লেখা আছে। আর লাল জাতীয় কালি দিয়ে যেটা লিখছি, drawbacks of using file system to store the data, এই হেডিংটা 6 নম্বর এডিশনে দেওয়া ছিল। তো আমরা তো এখন 7 নম্বর এডিশন পড়তেছি, বা drawbacks of using ফাইল সিস্টেম টু স্টোর ডাটা, এই হেডিংটা দেওয়া ছিল হচ্ছে গিয়ে 6th এডিশনে। তো এইখানে যে পয়েন্টগুলো আলোচনা করা আছে, তাহলে এখানে পারপাস অফ ডাটাবেস সিস্টেমের চাইতেও মোর অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি আমরা বলি ড্রব্যাক অফ ইউজিং ফাইল সিস্টেমস টু স্টোর দ্য ডাটা। অর্থাৎ ডেটাবেজের মধ্যে আমি যদি ডেটাটাকে স্টোর না করে কোনো ধরনের ফাইল সিস্টেমের মধ্যে আমি ডাটাটাকে স্টোর করি, তাহলে কি কি প্রবলেম হতে পারে। হোয়াট ইজ বেসিক্যালি ফাইল সিস্টেম? আমি চাইলেই এটাকে কি করে রাখতে পারবো বলো, সেভ করে ফেলতে পারবো না? আমি চাইলে এটাকে কি করতে পারবো বলো, এই ফাইলটাকে সেভ করে রাখতে পারবো।
তার মানে যদি আমি সেভ করে রাখি এই ইনফরমেশন গুলো থেকে যাবে না নাকি? আমি যদি ফাইলটাকে সেভ করে রাখি তাহলে কি ইনফরমেশন গুলো থাকবে না থাকবে না? থাকবে স্যার। জি স্যার, থাকবে। থেকে যাবে। তার মানে আমি যদি কোনো ডেটাবেসের মধ্যে ইনফরমেশনটাকে স্টোর না করে এইভাবে কোনো ফাইলের মধ্যে স্টোর করি, তাইলেই এটাকে আমরা কি বলতেছি বলো? ডাটাটাকে কিসের মধ্যে স্টোর করা বলতেছি? ফাইল ফাইলের সিস্টেমের মধ্যে স্টোর করা। তার মানে আমি আমার সমস্ত ডাটাটাকে এইভাবে এখন স্টোর যদি করি ডেটাবেস সিস্টেম ব্যবহার না করে, তাইলে কি কি প্রবলেম অ্যারাইজ করতে পারে সেই পয়েন্টগুলো নিয়ে এখন আমাদের পড়াটা হবে। ওকে, সেটাই বলছে দ্য পারপস অফ ড্রব্যাক অফ ইউজিং ফাইল সিস্টেম টু স্টোর ডাটা। অর্থাৎ আমরা যদি এরকম কোনো ফাইল সিস্টেম ইউজ করে ডাটাটাকে স্টোর করি তাহলে প্রবলেম কি হবে। In early days, database applications were built directly on the top of file system. তার মানে কম্পিউটার যখন শুরুর দিকে ছিল 50-এর দশক 60-এর দশক বা যখন কম্পিউটার প্রথম আসতেছে, যখনও বেসিক্যালি রিলেশনাল ডাটাবেস সিস্টেমটা পুরোপুরি ডেভেলপ হয়নি বা এটার কনসেপ্টটা আসে নাই, তখন মানুষকে যখন ডাটা স্টোর করতে হইতো তখন কিন্তু তাহলে আমরা এভাবেই ডাটাটাকে স্টোর করতাম। আর এটার উপরই এখান থেকেই ডাটাটাকে এক্সট্রাক্ট করার জন্য অ্যাপ্লিকেশন কোনো প্রোগ্রাম তৈরি হইতো। তো এটা কি কি প্রবলেম তৈরি করে সেটা দেওয়া আছে। ফার্স্ট পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে ডাটা রিডান্ডেন্সি এবং ইনকনসিস্টেন্সি। ওকে, তার মানে এখানে আসলে কিছু ডাটা রিডান্ডেন্ট থাকতে পারে এবং ইনকনসিস্টেন্ট হইতে পারে। যেমন আমি যদি রিডান্ডেন্ট ডাটা মানে কি, মানে রিডান্ডেন্ট শব্দের অর্থ কি? অতিরিক্ত আর কি, বাহুল্য আর কি। যেমন একজনের যদি আমার 10টা দশটা জামায় কাজ হয়ে যায় আর আমার কাছে যদি 100টা জামা থাকে, তাহলে কি 90টা জামা মানে রিডান্ডেন্ট জামা, অতিরিক্ত জামা, এক্সট্রা জামা। সো আচ্ছা, যেমন আমি চাইলে খেয়াল করো এখানে যে আমি চাইলে যে কোনো ধরো আমার নাম লিখলাম, তাই না? আমার নাম লিখলাম। ওকে, তো আমি এটা একবার লিখলাম, আমি চাইলে আবার কি লিখতে পারি? আবার লিখতে পারি। আমি চাইলে আবার কি লিখতে পারি? আবার লিখতে পারি। তাহলে এই যে আমি একই নাম বারবার লিখতেছি, এটা হচ্ছে কি আমার কি? এগুলো হচ্ছে এক ধরনের রিডান্ডেন্ট, অতিরিক্ত ডাটা। এখানে খেয়াল করো যে লিখছে যে ডেটা রিডান্ডেন্সি এবং ইনকনসিস্টেন্সি। তার মানে একই ডাটা, একই জাতীয় ডাটা বারবার আমি লিখতেছি, তাই না? এটা আমার জন্য কি অতিরিক্ত ডাটা। একই ডাটা তোমার বারবার লেখা দরকার নেই, বা একই জিনিস যেটা বারবার লিখতেছি। সো আমার তার মানে কি, এটা একবার লিখলেই হয়তো। ধরো আমি লিখলাম নাদিম আহমেদ, স্যালারি 50,000। ঠিক একই রকম ভাবে এভাবে চিন্তা করলাম নাদিম আহমেদ স্যালারি 50,000, নাদিম আহমেদ স্যালারি 50,000। তার মানে কি আমার এই ইনফরমেশনটা একবার রাখলেই হয়তো, তা না রেখে আমি কি করতেছি বলো? বারবার রাখতেছি। এই দুইটা ডাটা আমার কাছে কি রিডান্ডেন্ট ডাটা। আচ্ছা, সেজন্য কোনো রকমের ডেটা রিডান্ডেন্সি মানে এরকম যদি ফাইল সিস্টেমের মধ্যে ডাটা রাখি, তো একই ইনফরমেশন আমরা যত ইচ্ছা রাখতে পারবো। কোনো বাধা দেওয়ার কেউ নাই, কোনো ধরনের কনস্ট্রেইন নাই। সো এটা এক ধরনের রিডান্ডেন্সি তৈরি করতেছে। তারপর আমি ধরো এখানে লিখলাম 50,000 আর এখানে লিখলাম ধরো 80,000, তাহলে এটা এক ধরনের ইনকনসিস্টেন্সি অ্যারাইজ করতেছে। আমার বেতন কি আসলে 50,000 নাকি 80,000? এটা যে এখানে সেজন্য বলছে যে আমাদের এগুলোতে ক্ষেত্রে হতে পারে ইনকনসিস্টেন্সি। এনে যেমন বলছে, আরো ওরা বলছে যে মাল্টিপল ফাইল ফরম্যাট থাকতে পারে, অর্থাৎ .txt হতে পারে, .doc হতে পারে, এরকম বিভিন্ন ধরনের ফাইল সিস্টেমে বিভিন্ন রকমের ফরম্যাট থাকতে পারে। তো এগুলোকে এরা প্রবলেম হিসেবে চিহ্নিত করতেছে। তবে বলছে ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডাটা। আমি তোমাদেরকে বলছিলাম আমাদের আসলে কি করতে হয়, ডাটাটাকে সামহাও আমরা কি করতে হবে বলো? অ্যাক্সেস করতে হবে, তাই না? তো এটা ডেটাবেস সিস্টেমকে কোনো একটা অ্যাপ্লিকেশন যত সহজে অ্যাক্সেস করতে পারে, কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এইখান থেকে ডাটাটা এক্সট্রাক্ট করাটা ডিফিকাল্ট। একটা ফাইল সিস্টেম থেকে ডেটা এক্সট্রাক্ট ডিফিকাল্ট, বাট আমরা যদি এখানে কোনো একটা ডেটাবেসের মধ্যে ডাটাগুলোকে রাখতাম, তাহলে আমাদের ফাইল সিস্টেম, তাহলে তো আমাদের ডাটা এক্সট্রাক্ট করাটা এত বেশি ডিফিকাল্ট হইতো না। এই পয়েন্টে এখানে আলোচনা করছে যে ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং দ্য ডাটা। ওকে, তারপর বলছে ডাটা আইসোলেশন, এটা একই কথাই বলছে যে মাল্টিপল ফাইল ফরম্যাট থাকতে পারে। ইন্টিগ্রিটি প্রবলেম, যেমন ইন্টিগ্রিটি প্রবলেম, এগুলা ইন্টিগ্রিটি কোনো কনস্ট্যান্ট ফাইল সিস্টেমে ইম্পোজ করা যায় না। যেমন বলছে ইন্টিগ্রিটি প্রবলেমস ফর ব্যালেন্স, ফর এক্সাম্পল ওরা দিচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স শুড গ্রেটার দেন 5,000।
আমি যদি এরকম কোনো একটা কনস্ট্রেইন দিতে চাই যে কি বলে নাদিম আহমেদের বেতন 50,000-এর উপরে 20,000-এর উপরে হইতে হবে, বাট আমি চাইলে এখানে কি করে দিতে পারি বলো? এটা লিখতে পারি না? মানে কি হচ্ছে, আমি চাইলেই কোনো একটা জিনিস ইম্পোজ করতে পারতেছি না। কথা কি বোঝা গেল? Yes, sir. হ্যাঁ, কিন্তু আমার যদি এটা ডেটাবেস সিস্টেম হতো আমি চাইলে বলে দিতে পারতাম যে 50,000-এর নিচে কোনো ভ্যালু দিতে পারবা না। তো এই জাতীয় কোনো কনস্ট্রেন্ট আমি চাইলে করতে পারি না, অ্যাপ্লাই করতে পারি না। তারপর আমি যদি চাই যে প্রত্যেকের আইডিটা ভ্যালু ইউনিক হতে হবে, এরকম কোনো চাইলেই আমি ফাইল সিস্টেমে কনস্ট্রেন্ট করতে পারি না, দিতে পারি না। তারপর হচ্ছে কি অ্যাটমিসিটি অফ আপডেটস লিখছে, failures may leave database in an inconsistent and partial updates carried out। আচ্ছা যেটা বলছে কমপ্লিট অর নট কমপ্লিট। আচ্ছা আমরা ডাটাবেসের কিছু প্রপার্টি পড়বো যেগুলো ডাটাবেসের আছে, তার মধ্যে এখানকার একটা প্রপার্টি যেমন লিখছে যে হচ্ছে অ্যাটমিসিটি অফ আপডেটস। মানে আমরা যখন বিকাশে কাউকে টাকা পাঠাচ্ছি, তখন কি হচ্ছে যে আমি যদি 1,000 টাকা পাঠাই, হয় আমার 1,000 টাকা যাবে অথবা আমার 1,000 টাকা যাবে না। আমরা যখন কোনো ব্যাংক ট্রানজেকশন করি অনলাইনে, কখনো এরকম হয় না যে আমি কোথাও 1,000 টাকা পাঠাচ্ছি, 500 টাকা গেছে আর 500 টাকা যায়নি। এটা কখনো এরকম হয় না। এই জিনিসটা এরকমই হয় যে হয় গেলে পুরাটা টাকাই গেছে, নইলে একদম কোনো কিছুই হয় নাই। এই যে কমপ্লিটস অর নট হ্যাপেন অ্যাট অল, এটার মধ্যে কি করে বলো? ঘোরাফেরা করে। তো সেটাই বলছে, এগুলা ডাটাবেস এই জাতীয় সিনারিও গুলাকে হ্যান্ডেল করতে পারে, যেটা নর্মাল ফাইল সিস্টেম পারবে না। ওকে, তারপর কনকারেন্ট অ্যাক্সেস অফ মাল্টিপল ইউজার, যেটা বললাম একসাথে অনেকে সবাই মিলে রেজিস্ট্রেশন করতেছে রেজিস্ট্রেশনের টাইমে। তো এইটা যদি আমরা এরকম একটা ফাইল সিস্টেমে যদি ডাটাটা থাকতো আর সবাই মিলে যদি এইখানে একটা ফাইল এডিট করার আপডেট করার চেষ্টা করতো, তখন ইনকনসিস্টেন্সি অ্যারাইজ করতো, এটা সম্ভব না। বাট ডাটাবেস সিস্টেম কনকারেন্সিটা করতে পারে, একই সাথে অনেক এটাকে ইউজ করতে পারে। সিকিউরিটি প্রবলেম বলছে হার্ড টু ইউজ, প্রোভাইড ইউজার অ্যাক্সেস টু সাম বাট নট অল ডাটা। যেমন যে কোনো একটা ধরো ডেটাবেস সিস্টেমে যেমন অ্যাক্সেস দেওয়া, কোন ইউজার কতটুকু কাজ করতে পারবে। ফর এক্সাম্পল আমি চাইলে স্টুডেন্টের আমার সাবজেক্টে গ্রেড দিতে পারবো, বাট তুমি চাইলে কিন্তু তোমার সাবজেক্টে গ্রেড তুমি দিতে পারবা না, মার্কস এন্ট্রি দিতে পারবা না। তাহলে এক একটা ইউজার এক একটা কাজ করার পারমিশন পাবে, কেউ ডাটা দেখার পারমিশন পাবে। তুমি তোমার গ্রেড দেখতে পারতেছো, বাট তুমি তোমার গ্রেডের ডাটা এন্ট্রি করতে পারতেছো না, এডিট করতে পারতেছো না। তো এক একটা ইউজারের এক এক রকমের পারমিশন দেওয়া থাকে। এগুলা এই সমস্ত ফাইল সিস্টেমে এগুলোকে ডিফিকাল্ট, যেগুলো আমাদের কিসে ইজিয়ার, ডেটাবেস সিস্টেম এই জিনিসটা করাটা ইজিয়ার বা সম্ভব। আচ্ছা, তো এখানে ওরা ইউনিভার্সিটি ডাটাবেস এক্সাম্পল নিয়ে বলছে যে স্টুডেন্ট থাকবে, ইনস্ট্রাক্টর থাকবে, ক্লাসের ইনফরমেশন থাকবে, অ্যাপ্লিকেশনে নতুন স্টুডেন্ট অ্যাড করা, স্টুডেন্টের রেজিস্ট্রেশন করা, টিচার ইভ্যালুয়েশনের জন্য স্টুডেন্টরা ইনপুট দেওয়া বা ইত্যাদি, মানে অ্যাসাইন গ্রেড, স্টুডেন্টদেরকে গ্রেড দেওয়া, স্টুডেন্টরা টিচারদের ইভ্যালুয়েশন করা ইত্যাদি ইত্যাদি। এগুলো ডাটাবেসে জাস্ট ওরা বলছে এটা কি কি হতে পারে। আচ্ছা, ভিউ অফ ডাটা ওরা বলছে। আচ্ছা, ভিউ অফ ডাটাতে ওরা জাস্ট বলছে যে বিভিন্ন রকমের ডাটা মডেল থাকবে, ডাটা অ্যাবস্ট্রাকশন থাকতে হবে। তো যাই হোক এটা এখানে এটা বলছে, আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা দেখো, আসো? Yes, sir. जी सर। আচ্ছা এখানে দেখো ডাটা মডেল নিয়ে বলছে, যেমন এখানে বলছে কালেকশন অফ টুলস ফর ডেসক্রাইবিং ডাটা, ডাটার রিলেশনশিপ, ডাটার মিনিং, ডাটার কনস্ট্রেইন। এখানে দেখো যেটা লাল দিয়ে রাখছি যে রিলেশনাল মডেল আর এন্টিটি রিলেশনশিপ ডাটা মডেল, মূলত আমরা এই জিনিসটাই আমরা এই সাবজেক্টে পড়বো। রিলেশনাল মডেল বলো আর এন্টিটি রিলেশনশিপ ডাটা মডেল বা ডাটা সিমেন্টিক্স, এই জিনিসগুলো অর্থাৎ যেগুলো লাল কালি করে দেওয়া আছে, এই জিনিসগুলা আমরা আমাদের এই সাবজেক্টে পড়বো। কিন্তু এটা ছাড়াও ডাটাবেসে আরো বিভিন্ন মডেল আছে, যেমন অবজেক্ট বেসড ডাটা মডেল আছে, এক্সএমএল ডাটা মডেল আছে, ব্লকচেইন ডাটা মডেল আছে, এগুলা আমরা এই সাবজেক্টে পড়বো না, এটাই এখানে বলছে। আচ্ছা, একটা রিলেশনাল মডেল কি, একটা রিলেশনাল মডেল দেখাইছে, যেমন ওরা কিছু টিচারদের ইনফরমেশন রাখছে,
এটাকে আমরা একটা কিসের মধ্যে রাখছে, একটা টেবিলের মধ্যে রাখছে। সো টেবিলের একটা নাম দিছে, টেবিলের একটা নাম দিছে হচ্ছে গিয়ে ইনস্ট্রাক্টর টেবিল বলে একটা নাম দিছে। এই ইনস্ট্রাক্টর টেবিলের কি আমরা চাইলে এটাও বলতে পারি ইনস্ট্রাক্টর রিলেশন। সো টেবিল আর রিলেশন একই অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ আমি যে এখানে এটা তোমাদের ইনস্ট্রাক্টর টেবিল লিখছে, ইনস্ট্রাক্টর টেবিলের বদলে আমি কি বলতে পারতাম, ইনস্ট্রাক্টর কি বলতে পারতাম বলো? রিলেশন। রিলেশন। সো রিলেশন আর টেবিল কি কথা বলো? একই কথা। ওকে, ইনস্ট্রাক্টর টেবিল বললেও যা বুঝাবে, ইনস্ট্রাক্টর রিলেশন বললেও কি বুঝাবে বলো? সেম অর্থই বুঝাবে। এই যে দেখো ইনস্ট্রাক্টর টেবিল অথবা ইনস্ট্রাক্টর রিলেশন। সো এখানে দেখো টেবিলের আইডি নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি দেওয়া আছে, কলামের একটা নাম দেওয়া আছে, তার করসপন্ডিং ডাটাগুলো দেখা আছে। দেখো যে 222+2 মানে এতগুলো 5টা 2 যার যে আইডিটা, সেই আইডি ভদ্রলোকের নাম কি? আইনস্টাইন। উনি কোন ডিপার্টমেন্টের টিচার? উনি ফিজিক্স ডিপার্টমেন্টের টিচার। ওনার স্যালারি কত? 95,000 টাকা। ওকে, এই যে ইনফরমেশনটা যেটা রাখছে, মানে প্রতিটা রো এক একটা করে ইনফরমেশন বোঝাচ্ছে। প্রতিটা রো ওই যে কে বলে আমরা টাপল বলে থাকি। ডাটা রোকে আমরা কি বলে থাকি? টাপল বলে থাকি। আর কলামের নামগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলি। কলামের যে নাম আছে সেটাকে আমরা কি বলি? আইডি নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। এখানে যে নামগুলো দেওয়া ছিল, এই যে আইডি নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, এগুলো হচ্ছে কলামের নাম। এই কলামের নেমগুলোকে আমরা কি বলে থাকি? অ্যাট্রিবিউট বলে থাকি। আর যে ডেটা রো গুলো তুমি দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলে থাকি বলো? টাপল বলে থাকি। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখিও। ইনস্ট্রাক্টর রিলেশন আর কি বলে ওটার নাম, ইনস্ট্রাক্টর টেবিল, কি কথা? একই কথা। ওকে, আর হচ্ছে গিয়ে কি বললাম, ডাটা কলামের নামগুলোকে আমরা কি বলে থাকি? অ্যাট্রিবিউট বলে থাকি। আর ডাটার ওগুলাকে কি বলে থাকি? টাপল বলে থাকি। ওকে, সো এখানে বলছে। আচ্ছা, এখানে একজন ভদ্রলোকের ছবি দিচ্ছে, টেড কড। ওকে, তো এই টেড কড ভদ্রলোকটাকে রিলেশনাল ডাটাবেস সিস্টেমের যিনি, যাকে জনক হিসেবে চিন্তা করা হয়, এই ভদ্রলোকের নাম কি বলো? কি বলতে হবে বলো? কি বলতে হবে? তার নাম কি? টেট কোড। উনি বেসিক্যালি রিলেশনাল ডেটাবেস সিস্টেমের কনসেপ্টটা উনি করছিলেন। উনি এটা ওনার আবিষ্কার। উনি কম্পিউটার সায়েন্সে যাইতে সবচাইতে বড় যে পুরস্কার যেটা আছে, টিউরিং অ্যাওয়ার্ড যেটাকে বলে, এটা উনি পাইছিলেন ওনার অবদানের জন্য। সো এই যে দেখো, এডগার ফ্র্যাঙ্ক টেড কড, ব্রিটিশ কম্পিউটার সায়েন্টিস্ট, while working in IBM invented relational model for database management, theoretical basis for what? Relational database and relational database management system. সো ইনি হচ্ছেন গিয়ে সেই ভদ্রলোক যিনি আসলে কি করছিলেন? রিলেশনাল ডাটাবেস সিস্টেমের কনসেপ্টটা দিয়েছিলেন। এই যে উনি 1981 সালে কি পাইছিল বলো? টিউরিং অ্যাওয়ার্ড পাইছিল। সো টিউরিং অ্যাওয়ার্ড কে? ভদ্রলোক টিউরিং সাহেব কে ছিলেন? অ্যালান টিউরিং। কম্পিউটার এনিগমা দিয়ে কম্পিউটার বের করছিল। মুভি তোমরা দেখছো? সো যদি কখনো অ্যালান টিউরিং, এখানে একটা ইয়া আছে, সো এখানে বিভিন্ন সম্পর্কে তার ইয়া আছে, সো তোমরা দেখতে পারো। তো যাই হোক, এখানে অ্যালান টিউরিং কম্পিউটার সায়েন্স সিরিজে বলে একটা আছে, ওগুলো খুব সুন্দর করে বুঝায়। এই যে এটা সবাই ভিডিওটা দেখিও। দেখো এই যে এই যে
এটা দিয়ে রাখি, এটা দেখিও। এটা বেশ সুন্দর করে এখানে বলে। স্যার আরেকটা জিনিস, স্যার আপনার চ্যানেলের লিংকটা একটু হোয়াটসঅ্যাপে দিলে দিয়ে ভালো দেবো, হতো। অসুবিধা নেই, ওগুলো দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই, কিছুই নেই, না লিখলেই চলে আসবে, কোনো ব্যাপার না। এটা দেখিও, এটা জাস্ট ইন্টারেস্ট, পড়াশোনার জন্য এমনি জাস্ট দেখিও এটা, সমস্যা নেই। আচ্ছা, এখানে যে দেখো যে একটা, যেমন এখানে আরেকটা টেবিল দিয়েছে, যেমন ডিপার্টমেন্ট টেবিল। ডিপার্টমেন্ট টেবিল কি, এখানে যে ডিপার্টমেন্ট কি কি আছে একটা বিশ্ববিদ্যালয়ে, কোন কোন ডিপার্টমেন্ট গুলো আছে, কোন বিল্ডিং এ আছে, সেগুলো দিচ্ছে, তাই না? যেমন তোমরা জানো যে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো বিভিন্ন বিল্ডিং এ থাকে, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা আসলে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিল্ডিং এর নাম আছে, কোন বিল্ডিং এ আছে, কম্পিউটার সায়েন্সটা কোন বিল্ডিং, বায়োলজিটা কোন বিল্ডিং, তার ইয়ারলি বাজেট কয় টাকা, সেই জিনিসগুলো এখানে এটা দিছে। তার মানে ইনস্ট্রাক্টর একটা রিলেশন ছিল, ডিপার্টমেন্ট একটা রিলেশন ছিল। আবার খেয়াল করো এগুলোর সাথেও ধরো সরাসরি না হলে দেখো আইনস্টাইন, উনি ফিজিক্স ডিপার্টমেন্টের টিচার, ফিজিক্স ডিপার্টমেন্টটা ওয়াটসন বিল্ডিং এ অবস্থিত। খেয়াল করো আমরা তাহলে ওখানে বলতে পারি যে আইনস্টাইন সাহেব যে ডিপার্টমেন্টে কাজ করেন তা সেই বিল্ডিংটা ওয়াটসনে অবস্থিত। সো আইনস্টাইনের সাথেও কিন্তু একটা ওয়াটসনের সম্পর্ক আছে। অর্থাৎ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর প্রত্যেকের সাথে প্রত্যেকটা ডাটার এক ধরনের কি আছে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট কানেকশন আমরা পাবো। এটাই আর কি। আচ্ছা, লেভেলস অফ অ্যাবস্ট্রাকশন বলছে যে ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল, ভিউ লেভেল। এখানে তিনটা লেভেল নিয়ে আলোচনা করছে একটা ডেটার সম্পর্কে। আচ্ছা, তো আমাদের যদি চিন্তা করো যে আমরা ডেটাগুলাকে যখন দেখতে পাইতেছি, মানে আমরা ইউজার হিসাবে বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইউজ করে কি করতে পারতেছি বলো, আমরা ডেটাগুলাকে দেখতে পাচ্ছি, তাই না? এই যে আমরা একটা ইউজার অ্যাপ্লিকেশন ইউজ করে আমাদের ইনফরমেশন গুলা বা ডাটাগুলো যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে কি সবচেয়ে উপরের লেভেল, এটাকে আমরা চিন্তা করতে পারি ভিউ লেভেল। ওকে, ইউজার ভিউ লেভেলে আমরা আমাদের ডাটাগুলো দেখতেছি। বুঝি না, আরেকবার বলো, আমি শুনতে পাচ্ছি না, আরেকবার বলবো বা লিখবা? আচ্ছা, তো এটা হচ্ছে ভিউ লেভেল, যে সবচেয়ে উপরের লেভেল যেটা আছে সেটা হচ্ছে ভিউ লেভেল। অনেকে এটা একসাথে আমরা যে ডাটা দেখতেছি। লজিক্যাল লেভেল বেসিক্যালি এটা যেটা হচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে কি এই ডেটাকে, এই যে ধরো তুমি এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা টেবিল তৈরি হয়েছে বা আরেকটা টেবিল তৈরি হয়েছে, তো এই যে জিনিসগুলো তৈরি হয়েছে এগুলোর জন্য আমাদের বিহাইন্ডে কি করা লাগছে, কোডিং করা লাগছে, তাই না? একটা ডিজাইন চিন্তা করতে হয়েছে যে হ্যাঁ আমি একটা ইনস্ট্রাক্টর ডিজাইন করব যার এরকম আইডি নেম, ডিপার্টমেন্ট নেম, এই চারটা অ্যাট্রিবিউট থাকবে। তাহলে এই যে আমি ডিজাইন করতেছি, কোডিং করতেছি, এই যে ডিজাইন রিলেটেড যে ইস্যুগুলা, এগুলো হচ্ছে কি আমার লজিক্যাল লেভেলের মধ্যে পড়তেছে। ওকে, এগুলো আমাদের কিসের মধ্যে পড়তেছে, লজিক্যাল লেভেলের মধ্যে পড়তেছে। ওকে, এই যে সোজা কথায় কোডিং বলো, ডিজাইন বলো, ওভারঅল ইয়েটা বলো, এটা হচ্ছে কি আমাদের লজিক্যাল লেভেলের মধ্যে পড়তেছে। এটা হচ্ছে আমাদের মাঝামাঝি লেভেল। আর প্রথমটা দেখো ফিজিক্যাল লেভেল বলছে। তুমি যদি চিন্তা করো দিন শেষে আসলে ডাটাটা কোথায় থাকতেছে, আমার কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যেই ডাটাটা থাকতেছে, তাই তো? মানে আমার ডেটাবেসের ডাটাটা দিন শেষে কোথায় থাকতেছে, আমার কম্পিউটারটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি আমার কোনো ডাটা থাকবে? কোনো ডাটা কিন্তু থাকবে না। একদম লোয়েস্ট লেভেলে যদি আমি চিন্তা করি, ডাটাটা একটা আসলে ফিজিক্যাল কম্পোনেন্টের মধ্যে আছে, আমার কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে আছে, ওইটা হচ্ছে কি আমাদের ফিজিক্যাল লেভেল। ওকে, সো তিনটা লেভেলের মধ্যে এখানে এরা বলছে লেভেলস অফ অ্যাবস্ট্রাকশনে, ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল, আর হচ্ছে গিয়ে ভিউ লেভেল। তা ডাটাটা একদম যদি চিন্তা করি ডে এন্ডে, এটা হচ্ছে আমার কোনো ফিজিক্যাল কম্পোনেন্টের মধ্যে আছে। লজিক্যাল লেভেল হচ্ছে কি আমি ওভারঅল ডিজাইন রিলেটেড যে অ্যাসপেক্ট যেটা আছে, কোডিং পার্ট যেটা আছে, সেটা হচ্ছে লজিক্যাল লেভেলে পড়তেছে। আর ভিউ লেভেলে পড়তেছে আমরা জাস্ট যখন ডাটাটাকে ভিউ করতেছি সেটা আছে। এই জন্য যদি পরবর্তী চিন্তাতে দেখো এখানে অনেকগুলো ভিউ আছে, ভিউ 1, ভিউ 2, ভিউ 3, এরকম করে করে ভিউ আছে। তার মানে আমরা সবাই এক একজন ভিউ, তাই না? আমরা সবাই দেখতে পারতেছি ডাটাটা, সবাই আমরা ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারতেছি। বাট ওই যে ডেটাবেস যেটা, সেটার জন্য কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে কোডিং করে নাই। তার মানে ওভারঅল ডাটাবেস সিস্টেমের জন্য একটাই কোডিং করা হয়েছে, একটাই ডিজাইন করা হয়েছে। সেজন্য এটা হচ্ছে কি লজিক্যাল লেভেলের একটা বক্স দিছে।
এবং দিন শেষে ডাটাটা কিন্তু একটা জায়গায় স্টোর করা আছে, বিভিন্ন ইউজারের ডাটা বিভিন্ন মেশিনে স্টোর করা নাই, সেজন্য ফিজিক্যাল লেভেলও কয়টা দিছে বলো, একটা দিছে। আচ্ছা, এখানে আরো দুইটা স্লাইড আছে, এই দুইটা স্লাইড দেখার পর আমরা আজকের জন্য শেষ করব। আচ্ছা, এখানে আমরা আরো দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে ইনস্ট্যান্স আর স্কিমা, একটা হচ্ছে লজিক্যাল স্কিমা, ফিজিক্যাল স্কিমা, ইনস্ট্যান্ট। লজিক্যাল স্কিমা কি? দ্য ওভারঅল লজিক্যাল স্ট্রাকচার অফ ডাটাবেস। তার মানে এটা কি আমরা কি বলি, লজিক্যাল স্কিমা বলে থাকি, অর্থাৎ আমার ওভারঅল যে ডিজাইন যেটা আছে, ওভারঅল যে কোডিং যেটা আছে, আমার কতগুলো টেবিল থাকবে। টেবিল হচ্ছে ডাটাবেসের একটা অবজেক্ট, ওকে, যেমন টেবিল বা যে রিলেশন যেটা বললাম, এটা ডাটাবেসের একটা অবজেক্ট। শুধু টেবিল ছাড়াও ডাটাবেসের আরো অনেক ধরনের অবজেক্ট আছে। ভিউ ডাটাবেসের এক ধরনের অবজেক্ট, ট্রিগার এক ধরনের অবজেক্ট, স্টোর প্রসিডিউর এক ধরনের অবজেক্ট, এরকম বিভিন্ন রকমের ডাটাবেসের কম্পোনেন্ট আছে। তো ওভারঅল যেটা যে ডিজাইন যেটা, সেটাকে আমরা কি বলতেছি, লজিক্যাল স্কিমা বলতেছি। ফিজিক্যাল স্কিমা কি? তার মানে এই যে ডাটাটা আমার যে একটা ফিজিক্যাল কম্পোনেন্টে আছে, তার মানে তার জন্য একটা হার্ড ডিস্ক আছে, র্যাম আছে, মাদারবোর্ড আছে, তার মধ্যে বাস আছে, তার মানে যে যত যে ফিজিক্যাল কম্পোনেন্ট, তাই না, ওভারঅল যে একটা ফিজিক্যাল কম্পোনেন্ট যেটা আছে, সেটা হচ্ছে গিয়ে তার যে ডিজাইনটা আছে, এটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল স্কিমার মধ্যে পড়তেছে। ওকে, ক্লিয়ার? 3 নাম্বার পয়েন্ট যেটা বলছে ইনস্ট্যান্স, the actual content of a database as a particular point in time। আচ্ছা, ইনস্ট্যান্স মানে হচ্ছে গিয়ে যেটা, যেমন আমি যদি চিন্তা করি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট যারা আছে, এই স্টুডেন্টের রেজাল্টটা কতদিন পর পর আপডেট হচ্ছে। আমার আজকে যদি আমি রেজাল্ট দেখি, আজকে যে রেজাল্ট, কালকে সে রেজাল্ট পাবো 1 মাস পর। স্টুডেন্ট রেজাল্ট মানে কি, ধরো সিজিপিএ যদি বা জিপিএ যদি ধরি, আজকে তোমার যে সিজিপিএ আছে, কালকে কিন্তু সিজিপিএ চেঞ্জ হয়ে যাবে না, কালকেও সেম থাকবে, 1 মাস পরও সেম থাকবে। বা 4 মাস বা 6 মাস চলে যাওয়ার পর কি হয়ে যাবে, সিজিপিএটা সবার কিন্তু তখন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। হইতেও পারে বা নাও হতে পারে, অর্থাৎ পরিবর্তন হয়তো একটা আসতে পারে। তার মানেটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্সটা কখন চেঞ্জ হয়ে গেল, রেজাল্টের বা সিজিপিএ বা জিপির ইনস্ট্যান্স 6 মাস পর কিন্তু ইনস্ট্যান্সটা চেঞ্জ হয়ে গেল। তার মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট ইন টাইমে আমি যে ডাটাটা দেখতে পাচ্ছি, সেটাই ওই পয়েন্টে, সেটাই ওই মুহূর্তের ইনস্ট্যান্স। ওকে, যেমন আমার সিজিপিএ জিপিএ বা রেজাল্ট যেটা, সেটা 6 মাস পর পর বা 4 মাস পর পর চেঞ্জ হচ্ছে। আমি যদি এখন এটাকে চিন্তা করি যে স্টুডেন্টের নাম, বাবার নাম, ফোন নাম্বার, হয়তো দেখা যাবে এটা 4 বছরেও কখনো কি হচ্ছে না, এটার ইনস্ট্যান্স পরিবর্তন হচ্ছে না। অথবা আমি যদি কোনো ওয়েদার অ্যাপ্লিকেশনের ওয়েদারের ডাটা দেখি, এটা দেখা যাবে এখন আমি একটা ওয়েদার অ্যাপ্লিকেশনের যে ওয়েদারটা দেখতেছি, 1 ঘন্টা পর আবার দেখা যাবে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, এটা আধা ঘন্টা পর পর বা 10 মিনিট 15 মিনিট পর পরে কি হইতে পারে, এর ইনস্ট্যান্সটা চেঞ্জ হইতে পারে। ওকে, সো ইনস্ট্যান্স মানে হচ্ছে কি অ্যাকচুয়াল কন্টেন্ট অফ এ ডাটাবেস এট এ পার্টিকুলার পয়েন্ট ইন, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট ইন টাইমে যেটা আছে, যে ডাটাটা আমরা দেখতে পাচ্ছি, ওটাই ইনস্ট্যান্স। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, Yes, sir. লাস্ট পয়েন্ট যেটা আছে ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, দ্য অ্যাবিলিটি টু মডিফাই ফিজিক্যাল স্কিমা উইদাউট চেঞ্জিং দ্য লজিক্যাল স্কিমা অর ভাইস ভার্সা। আচ্ছা, ধরো আমাদের পরবর্তীতে যে কি হইলো, যে কোনো একটা বিশ্ববিদ্যালয় যদি আমি এভাবে চিন্তা করি যে কোনো ধরনের ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে ধরো পরিবর্তন আসবে। ধরো এখন একটা সার্ভারে ডাটাগুলোকে রাখা হচ্ছে, এই সার্ভারটা পুরনো হয়ে গেছে, এখন একটা নতুন সার্ভার কেনা হবে। সার্ভার মানে কি, ওই কম্পিউটার বা নতুন পিসি, সার্ভার মানে তার কম্পিউটারই, ঠিক আছে, এর বেশি তো আর কিছু না। এখন যে কম্পিউটার বা যে সার্ভারে ডেটাগুলোকে রাখা হচ্ছে, সেটার জন্য এই কম্পিউটারটা পুরনো হয়ে গেছে বা সার্ভারটা পুরনো হয়ে গেছে, আমরা নতুন আরেকটা সার্ভার কিনবো, আরো পাওয়ারফুল সার্ভার কিনবো। তা আমি যদি নতুন একটা সার্ভার কিনি, এই আনন্দে স্টুডেন্টদের কি সিজিপি এর মধ্যে কোনো পরিবর্তন আসবে? না স্যার। স্টুডেন্টদের সিজিপি এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। বা আগে যে আমরা দেখতে পাচ্ছিলাম এই যে ইনফরমেশন গুলা, হয়ে গেল এই যে টিচারদের নাম রাখা, আইডি রাখা হচ্ছে, নাম রাখা হচ্ছে, ডিপার্টমেন্ট, স্যালারি। এখন যদি একটা নতুন সার্ভার কিনি, এখন স্যালারির সাথে সাথে কি ফোন নাম্বার, এই ইনফরমেশনটা যুক্ত হবে, অথবা ইমেল অ্যাড্রেস যুক্ত হবে, অথবা ডেট অফ বার্থ যুক্ত হবে এই আনন্দে?
বা নতুন একটা সার্ভার কিনতেছি, এই অ্যানুয়াল কি স্যালারির এই যে কলাম যেটা আছে বা অ্যাট্রিবিউট যেটা আছে এটা কি মুছে যাবে? না। মুছে যাবে না। ডাটা যা ছিল, ডেটাবেজের ডিজাইন যা ছিল সেটা কিন্তু সেম থাকবে নতুন সার্ভার। তার মানে কি নতুন সার্ভার আমি যদি একটা নিয়ে আসি, তার মানে ফিজিক্যাল স্কিমার মধ্যে পরিবর্তন আসতেছে, লজিক্যাল স্কিমার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না, একজনের উপর আরেকজন নির্ভরশীল না। অথবা আমি যদি উল্টাভাবে চিন্তা করি যে এখন আমি এই সাথে সাথে স্যালারির পাশাপাশি টিচারদের ফোন নাম্বার রাখবো, টিচারদের ডেট অফ বার্থ রাখবো, হ্যাঁ, এরকম যদি আমি চিন্তা করি যে আমার এই লজিক্যাল যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারের মধ্যেও যদি আমি কোনো পরিবর্তন আনি, এই আনন্দে কি হবে না, হার্ড ফিজিক্যাল কম্পোনেন্টের কি হবে না বলো, পরিবর্তন হবে? পরিবর্তন না স্যার। হবে না। তার মানে একজনকে পরিবর্তন করলে আরেকজন পরিবর্তিত হচ্ছে না, একজনের সাথে আরেকজনের কোনো নির্ভরশীলতা নাই। এই কনসেপ্টটাই হচ্ছে গিয়ে আমার ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, দ্য অ্যাবিলিটি টু মডিফাই দ্য ফিজিক্যাল স্কিমা উইদাউট চেঞ্জিং দ্য লজিক্যাল স্কিমা, অথবা দ্য অ্যাবিলিটি টু মডিফাই দ্য লজিক্যাল স্কিমা উইদাউট চেঞ্জিং দ্য ফিজিক্যাল স্কিমা। সো একটা স্কিমার উপর আরেকটা স্কিমার নির্ভরশীলতা নাই, এটাকেই আমরা কি বলে থাকি বলো? ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। ক্লিয়ার? Yes, sir. জি স্যার।